গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার একান্ত অনুরোধ রইল। নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প বারান্দা আপনাদের জন্য। তাহলে শুরু করি। আলমারির গায়ে লাগানো আয়নায় চুল আঁচড়ানো এক মহা ঝকমারি ব্যাপার। জলের ছিটে লাগবেই লাগবে, ঘোলাটে জলের ছিটে। পার্থর চুল খুব ঘন, একটু লম্বা, জল শুদ্ধ না আঁচড়ালে বসতেই চায় না। এদিকে মায়ের কড়া হুকুম আছে, জলের ফোঁটা পড়লেই সঙ্গে সঙ্গে মুছে দিতে হবে। মা বলে বসন্তের গুটির মতো দেখায়। আয়না জিনিসটা পরিষ্কার করে মোছা কিন্তু কঠিন কাজ। এদিকটা ঠিক হলো তো ওদিকটা ল্যাজ বেরোলো। বাথরুমে একটা ছোটখাটো বেসিন আর আয়নার ব্যবস্থা যে কেন করা গেল না পার্থর মাথায় ঢোকে না। বললেই মা বলবে তুই করবি। এটা এমন কি একটা মহামারী ব্যাপার যে পার্থর জন্য অপেক্ষা করতে হবে? মা যেন বলতে চায় তোর বাবা তোদের সবই করে দিয়েছে, ওই বেসিন আর আয়নাটুকুই যা বাকি, ওটুকুই করে দেখা। ধ্যাত তেরি, যত শিগগির সম্ভব রাধুদার দোকানে একটা 14 ইঞ্চির বেসিন আর একটা আয়নাওয়ালা ছোট ক্যাবিনেট দর করতে হবে। ওরাই মিস্ত্রি দিয়ে বসিয়ে দেবে। টিউশনির রোজগার পার্থর নেহাত মন্দ নয়। তার জামা কাপড়, রাহা খরচ, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা থিয়েটার, ওই ক্যাসেট ট্যাসেট, এমনকি ছোটোখাটো বেড়ানো পর্যন্ত সবই তাতে হয়ে যায়। উপরন্তু সে সবসময়ই কিছু না কিছু সঞ্চয়ের চেষ্টা করে যাচ্ছে। মায়ের হাতে মাঝে মাঝে কিছু দেয়ও। একটা বেকার ছেলের কাছ থেকে মা বাবা আর কি বা আশা করতে পারে? বাবা ঘরে ঢুকে বলল, তোর মাকে দেখেছিস? বাবার হাতে একতারা খবরের কাগজ। এটুকুই তো কৌটোর মতো একটা জায়গা, যাবে আর কোথায়? চিরুনির পেছন পেছন হাত বুরুষ টানতে টানতে বলল পার্থ। বাবা কি যেন বলবে বলে মুখ খুলেছিল, থেমে গেল আচমকা। উত্তরের জানলা দিয়ে খুব শিরশির হাওয়া আসছে। সবকিছুর মতোই শীতও দেখা যায় লেট হয়ে যাচ্ছে। কোথায় ডিরেইলড হয়ে পড়েছে কে জানে, কতদিন টানবে তাও বোঝা যাচ্ছে না। পাশের জমিটাতে দুটো শিমুল গাছ ন্যাড়া হয়ে এসেছে, হলদে পাতা 2-4টে লেগে আছে মাত্র। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল, কিচ্ছু হলো না এখনো। সে কি তবে কনফার্মড বেকার হয়ে যাচ্ছে নাকি? অচিন্তদার মতো? গাটা শিরশির করে উঠল। পুরনো পাড়ায় অচিন্তদা ছিল উৎসাহী পাড়া দাদাদের একজন। পুজোর চাঁদা, জলসা, কেউ মরলে শ্মশান বন্ধু জোগাড় করে কাঁধ এগিয়ে দেওয়া, সব বিষয়ই 1 নম্বর। বিকম টিকম একটা কিছু পাশ করলো বোধহয়। স্টেনোগ্রাফি, টাইপরাইটিং সবই শিখলো। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামও লেখালো। তখন পার্থরা স্কুলের নিচের ক্লাসে পড়ে। চারদিকে এত কম্পিউটার সেন্টার হয়নি তখনও। অচিন্তদা বলতো চাকরি পেলেই চকলেট খাওয়াবে, কিন্তু চাকরির জন্য অনন্ত প্রতীক্ষা বেচারির আর শেষ হলো না। ক্রমে 1 বছর পুজো মণ্ডপে ব্যস্ত পাড়া দাদাদের মধ্যে অচিন্তদাকে আর দেখা গেল না। কবে যে সে সব বিষয়ে উৎসাহ হারিয়ে ফেলেছে, কবে যে তাকে হেপাটাইটিসে ধরেছে, সে যে খাচ্ছে না, বিছানা থেকে উঠছে না, কেউ খেয়ালই করেনি। অচিন্তদা লোকচক্ষুর অগোচরেই মরে গেল, স্রেফ মরে গেল। একজন অত্যন্ত সাধারণ ছেলে যদি জীবন দৌড়ে ক্রমে পিছিয়ে যায় তবে তবে সে বাতিল হয়ে যায়, এইভাবেই বাতিল হয়। তার চেয়ে MA পাশ করেছি, ল পাশ করেছি, এসব গ্যাদা গুমর না রেখে যা হোক একটা ব্যবসা করে ফেলা ভালো। জেরক্স আজকাল খুব ভালো ব্যবসা। যে কোনো জিনিসের 3-4টে ফটোকপি চাওয়া ফ্যাশন হয়ে গেছে আজকাল। লাইব্রেরির বই পর্যন্ত আজকাল কেউ নোট করে না, সব জেরক্স। বাবাকে ফটোকপি মেশিন কেনার কথাটা সে বলেছিল কমাস আগে। তা বাবা বলল FD ভেঙে ব্যাংক লোন নিয়ে না হয় তোর মেশিন হলো, কিন্তু বসবি কোথায়? একটা 4x8-10 ফুটের এরকম একটা দোকান ঘরের ভাড়া সেলামি এখন কত জানিস? বলেই বাবা বলেছিল, আহা বাড়িটা বেচে দিলুম, থাকলে নিচের ঘরটাতে বসতে পারতিস। পাউরুটিতে দ্রুত হাতে মার্জারিন লাগাতে থাকে পার্থ। ঘুম থেকে উঠতেই আজ দেরি হয়ে গেছে। আসলে আজ টিউশনিতে যেতে হবে তার মনেই ছিল না।
মাকে হাতের কাছে দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় কাপ চাটা বোধহয় আজকে আর হবে না। না হোক, সিংহীদের বাড়িতে তো চাটা দেবেই। তা যা দেবে সেসব অবশ্য শৌখিন খাবার, সাবুর পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, ডালমুট, ওসবে পেট ভরে না। তাছাড়া পড়াতে গিয়ে রোজ রোজ খেতে কেমন একটা ঘেন্নাও করে তার। টিউটর বলেই হ্যাংলা হাপিত্তেশ করে বসে থাকবে, না না, এমনটা নয় ও। যা নিয়ে যা তোদের পাঁপড় সন্দেশ, অনেক খাওয়া আছে ওসব। তবে হ্যাঁ, চায়ের কথাটা আলাদা। চায়ের যেমন কোনো ফুড ভ্যালু নেই, তেমনি কোনো সময় অসময়ও নেই। চাটা সুতরাং চলতেই পারে। ছাত্রবাড়ির চায়েতে অবশ্য চূড়ান্ত অবহেলা দেখিয়ে থাকে সে। খাতা দেখছে তো দেখছেই, লেকচার দিচ্ছে তো দিচ্ছেই। ছাত্রছাত্রী এক সময় বলবে, কি হলো পার্থদা, চাটা তো বরফ হয়ে গেল। তখন পার্থ বলবে, ওহো হ্যাঁ হ্যাঁ, যাকগে, এদিকে দেখো, আবার সেই একই ভুল করেছ। ঠান্ডা চাটা এক চুমুকে খানিকটা খেয়ে মুখটা সামান্য বিকৃত করে কাপ নাবিয়ে রাখে পার্থ। আরেক কাপ আনবো? আনি? না, বেশি চা খাই না, এদিকে মন দাও তো দেখি। এই আচরণ করে পার্থ নিজেকে বেশ বড় বড় আর গম্ভীর গাম্ভার প্রতিষ্ঠিত মর্যাদাবান মানুষ বলে নিজেকে মনে করে। নিজের কাছে নিজেকে মর্যাদার যোগ্য মনে হওয়াটা খুব জরুরি। কেন এই বিশ্রী আত্মসচেতনতা? কবে থেকেই বা হলো? চেষ্টা করেও এই রোগটা সে তাড়াতে পারছে না কেন? মা ঢুকছে, এক কাপ দুধ এনে রাখলো। পার্থ বলল, কার এটা? মা বলল, তোর। আবার কার? পাউরুটিগুলো শুকনো খাচ্ছিস কেন? বাবাকে দাও না, পার্থ বলে। কেমন আহত চোখে তার দিকে তাকালো মা। পরক্ষণেই চোখের ভাব বদলে গেল, একটু যেন কঠিন। শক্ত হয়ে বলল, খেয়ে নে। বাবা তরবর করে ঢুকে পড়ল। রিপাবলিক ডে বলে কি তুমি 3টে কাগজ দিতে বলেছ? মা বলল, না তো। তুই বলেছিলি নাকি পার্থ? ঘাড়ে কটা মাথা আমার, উত্তর দেয় পার্থ। মার চোখে তিরস্কার। বাবা বলল, দেখো তো, কেউ বলেনি, অথচ একতারা কাগজ গুঁজে দিয়ে গেছে কোলাপসেবলের খাঁজে। দেখাচ্ছি মজা, এবার দাম দেব না এসব কাগজের। এক চুমুকে দুধটা শেষ করে দরজার দিকে পা বাড়ালো পার্থ। বলল, দেখো, হয়তো দাদাদের অর্ডার ছিল, ওখানে দিতে গিয়ে এখানে দিয়েছে। সিঁড়ি ভাঙতে লাগলো সে। 4 তলায় ফ্ল্যাট তাদের। তার কোনো অসুবিধে নেই, কিন্তু বাবার হার্টের গন্ডগোল দেখা দিয়েছে। অ্যানজাইনার ব্যথা হয়। বাবার পক্ষে এই 4 তলা সিঁড়ি রোজ রোজ ভাঙা মোটেও ঠিক নয়। মায়ের হাঁটুর ব্যথা। 99% জন বাঙালি মহিলার এই আর্থ্রাইটিস জাতীয় কিছু একটা থাকবেই যেন। তবুও চূড়ান্ত অদূরদর্শীর মতো বাবা এই ফ্ল্যাটটা কিনল। বাড়িটা তাদের পুরনো হয়েই গিয়েছিল। আপাদমস্তক সারানো মানে 50-60 হাজার টাকার ধাক্কা। সেটা বাবার পক্ষে বার করা একটু মুশকিলই ছিল। সবই ঠিক, কিন্তু কথাটা হচ্ছে, বাড়িটা তো বাবা সেজন্যে বিক্রি করেনি, করেছে দাদার ম্যানেজমেন্ট পড়বার টাকা জোগাড় করতে। এই ছোট্ট ফ্ল্যাটটা কিনে দাদার পড়ার খরচও হয়ে যাবে বলে বাবা ঝট করে বাড়িটা ঝেড়ে দিল। দাদা ইঞ্জিনিয়ারিং শেষ করতে না করতেই ভালো চাকরি পাচ্ছিল। তারাই কোনো সময় ওকে ম্যানেজমেন্টের কোর্স করিয়ে নিত, কিন্তু দাদার তর সইল না। সবচেয়ে দামি কোর্স করার জন্য পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে একেবারে গেট সেট গো। দাদা চাকরি করলে যে সুরাহাটা হতো সেটা তো হলোই না। উপরন্তু অতিরিক্ত টাকার ধাক্কা। ঠিক কত টাকা বাবা মা তাকে বলেনি কখনো, কিন্তু লাখের যথেষ্ট ওপরেই হবে, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তাদের মতো পরিবারের ছেলের এই ধরনের গাজোয়ারি উচ্চাকাঙ্ক্ষার কি কোনো যুক্তি আছে? ভাবে পার্থ। বাবার যুক্তি ছিল, তীর্থ ওখান থেকে পাশ করে বিশাল একটা মাইনের চাকরি পাবে। পার্থর বলার ইচ্ছে হয়েছিল, চাকরিটা তীর্থ পাবে বাবা, তুমি তো কিছুতেই পাচ্ছ না। ইচ্ছে হলেও সব কথা বলা যায় না। 5 বছর আগেকার কথা তার ওপর। বয়সটাও তো 5 বছর কম ছিল তখন পার্থর। তবু কিছু কিছু বলতে সে ছাড়েনি। দাদাকেই বলেছিল, তোর একটা অ্যাম্বিশন পূর্ণ করার জন্যে বাবাকে তার পিতৃপুরুষের বাড়ি বিক্রি করতে হচ্ছে। এটা তুই কেমন করে হতে দিচ্ছিস আমি জানি না দাদা।
দাদা অদ্ভুত একটা কথা বলেছিল, একেবারেই সেটা আশা করেনি কেউ। পার্থ না, বাবা না, মা তো নাই। দাদা বলেছিল, পিতৃপুরুষ তো আমারও, বাড়িটায় আমারও তো অংশ আছে। বলে ফেলে খুব অপ্রস্তুত হয়ে গিয়েছিল দাদা, আমি প্রতিটি পয়সা শোধ করে দেব বাবা, দেখো। তা অবশ্য দিতে চেয়েও ছিল দাদা। বাবা এত বোকা, এত সেন্টিমেন্টাল যে নিল না। বোধহয় পিতৃপুরুষের বাড়িতে বড় ছেলের অংশ থাকার কথাটা বিধে ছিল বুকে। হয়তো ভেবেছিল টাকাটা যদি ঋণও হয়, সে ঋণ শোধ না হলে ছেলের সঙ্গে সম্পর্কটা পোক্ত থাকবে। টাকাও হারালো, ছেলেও বাবা মার থাকলো না। টাকাটা থাকলে পার্থর ফটোকপি মেশিন ও আনুষঙ্গিক একটা সুরাহা হতো। কিংবা কে জানে, বাবা হয়তো এক ছেলেকে দিয়ে ঠকেছে বলে আরেক ছেলেকে আর দিতই না। নিজেকে একসময় খুব নীচ মনে হলো পার্থর। বাবা এই সেদিনও খেদ করছিল, পুরনো বাড়িটা থাকলে তার একতলার রাস্তার দিকের ঘরটায় পার্থর ফটোকপি মেশিন, ক্রমে ক্রমে অ্যামোনিয়া প্রিন্টিং মেশিন এসব বসাতে পারত। বাবা আসলে একেবারেই প্র্যাকটিক্যাল নয়। বাড়িটা যতই পুরনো হোক, ছোট হোক, একটা গোটা বাড়ি ছিল কর্নার প্লটে। লোকেশনের একটা আলাদা মূল্য আছে। ফট করে যা পেল তাই নিয়েই বেচে দিল। এই ফ্ল্যাটটা 700 স্কোয়ার ফুটের, দুটো ছোট ছোট শোয়ার ঘর, বসার ঘর ছাড়া এক চিলতে খাবার জায়গা, আর দক্ষিণে এতটুকু একটা বারান্দা। বিয়ে করে দাদার সুবিধেই হলো আলাদা থাকবার। একই তলায় উল্টো দিকের ফ্ল্যাটটা খালি ছিল, সেটাই ভাড়া নিয়ে আছে। তবে শিগগিরই দিল্লি কি মুম্বাইতে পোস্টিং পেয়ে যাবে। তারপর আর এই আবাসনে দাদা ফিরছে না। একথা বাবা মা যদি নাও জানে, পার্থ কিন্তু অভ্রান্তভাবে জানে। সিঁড়ির শেষ ধাপে এসে একটা বিশ্রী ঠক্কর খেল পার্থ। কয়েকটা থান ইট সারি বেঁধে রাখা, ছিটকে পড়ছিল পার্থ। খুব সামলে নিয়েছে। 3টি বালক ঢুকেছিল গেট দিয়ে, শাঁ শাঁ করে ছুটে এলো। চোট লাগলো পার্থদা? পচা বলল। কে রেখেছে এখানে থান ইটগুলো? পার্থ বলল। পচা বলল, আমরা। অপরাধী গলায় বলে, ছাদ থেকে নামিয়ে আনছিলুম, উইকেট হবে বলে। চমৎকার, তা আমাকেই তো আউট করে দিচ্ছিলি, সঙ্গে সঙ্গে এগুলো সরাতে কি হয়েছিল? হ্যাঁ, পার্থ খুব রেগে বলে। পচা বলে, দেখো না, আরে দেখো না। 3জনে কলকল করে ওঠে। হাওয়াই চপ্পল দিয়ে বেশ বানিয়েছি, দেখো। রাজুটা ফালতু ফালতু তক্ক জুড়ল। পার্থ বলে, কি তক্ক? পার্থ প্যান্টের ক্রিজ ঠিক করতে করতে বলল। রাজু বলল, अच्छा पार्थोदा, मोहब्बत और प्यार एक चीज़ है क्या? पौचा बोलता, प्रेम भालोबासा की एक है, एक ही मतलब, सच। तृतीय खोका मुन्ना बोलल, ओ तो बोलछे लाभও এক। মুন্না এ বাড়ির কেয়ারটেকার কাম দারোয়ান, মিশির জির ছেলে। রাজু আর পচা ওর বন্ধু। 10-11-র মধ্যে বয়স ওদের। শব্দগুলো ওদের মুখে খুবই কিম্ভূত শোনাচ্ছিল। তার তফাতটা কি কি বলে মনে হচ্ছে? পার্থ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। রাজু বলল, मोहब्बत হচ্ছে দুঃখ, बहुत दुख দেয়। লায়লা মজনু जैसा, और प्यार मीठा मीठा, सुहाग रात बनाएगा, घूंघट उतारेगा। আচ্ছা, পার্থ বলে, আর প্রেম ভালোবাসা? ও সব ফালতু কাহানিতে থাকে, কোনো মানে নেই। বাহ, আর লাভ? পার্থ জিজ্ঞেস করে। এবার 3 বালক পরস্পরের দিকে কেমন অশ্লীল চোখে চায়। 2 আঙুল মুখের মধ্যে পুড়ে সিটি দেয় রাজু। মুন্না ছেলে মানুষের গলা হেরে করে গেয়ে ওঠে, लब तुझे लब मैं करता हूँ। রাজু বলল, ব্যাস এই চিজ। পার্থ বলল, পথ ছাড়, যেতে দে। কে ঠিক বলল আর কে বলল না, ওরা আবার জিজ্ঞেস করে। পার্থ বলে, ওরকম বাজে সিটি ফিটি দিলে কিছুই বলবো না। মুন্না বড় বড় চোখে চেয়ে বলল, ক্যা কসুর? অ্যাক্টিং তো। আরেকদিন বলবো, আজ দেরি হয়ে গেছে। পার্থ বলে তাড়াতাড়ি করে পথে নেমে পড়ে। বাস রাস্তা, 215 নম্বরে গাদাগাদি ভিড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাট খেতে খেতে অবশেষে সিট পাওয়া, একজনের পা মারিয়ে দেওয়া, কানা কিনা প্রশ্ন শোনা, হাওড়া ব্রিজে যথারীতি খানিকটা জ্যাম, চুপচাপ বসে থাকা, অবশেষে হাওড়া ময়দান। 55 তলার দিকে অভিযান। সারাক্ষণই পার্থর মনে ওই রাজু আর মুন্নার অভিনব ব্যাখ্যা ঘুরছে। প্যার মিঠা, মোহাব্বত বহুত দুঃখ দেয়, আর প্রেম ভালোবাসা ফালতু
কাহানিতে থাকে, সবই কাহানিতে থাকে বস্তুত, এবং সেই কাহিনী চিত্রের মাধ্যমে মূর্ত হলে তবেই তার একটা বোধগম্য অর্থ দাঁড়ায়। বোকা বোকা প্রেম ভালোবাসা, স্মার্ট স্মার্ট প্যার মোহাব্বত সবই কাহানির জিনিস। পুরাণে লোককথায় নৈর্ব্যক্তিক অবাস্তবতার আশ্রয় রয়েছে। এবং লাভ, লাভ কি, কোথায় দাঁড়িয়ে আছে? যেখানে যতেক মস্তানি, রোড রোমিওগিরি, এমনকি রেপ, মুখে অ্যাসিড বাল্ব, ছাদ থেকে ঠেলে দেওয়া, এ সবই তো লাভ, লাভজাত। লব তুঝে লব मैं करता हूँ। হায় রে, রাজু মুন্নারা ক্রমশই প্রত্যেকটি শব্দের অর্থ, ব্যঞ্জনা, অনুষঙ্গ সম্পর্কে আরও ওয়াকিবহাল হয়ে উঠবে। পার্থকে বা তার আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, এমন দিন ওদের আর বেশি দূরে নেই। ছাত্রী মধুমিতার বাবা একটা হাফ পাঞ্জাবি আর লুঙ্গি পরে নিজেদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বাঁচখাই গলায় প্রতিবেশীর সঙ্গে গল্প করছে। ওকে দেখলে শীত গ্রীষ্ম বোঝা যায় না। পার্থকে দেখে বললেন, আজ রিপাবলিক ডে না, বিশ্বশুদ্ধ সব্বার ছুটি, তোমার ছুটি গ্র্যান্ড হলো না? সে কি হে? পরীক্ষা এবছর এগিয়ে এসেছে যে। পার্থ হাসল। ছাত্রী তো টিভি খুলে প্যারেড দেখছে। এসে যাবে, পার্থ বলল। 2-3 সিঁড়ি টপকে টপকে 3 তলায় উঠে গেল পার্থ। দোতলাটা পুরো মেয়েমহল, সবজি কাটা হচ্ছে, পান সাজা হচ্ছে, উচ্চস্বরে গল্প গাছা, কাজকর্ম হচ্ছে। মাছ ভাজার গন্ধে বাতাস ভারী হয়ে রয়েছে। তেলে ফোড়ন ছাড়বার চরবর চরবর শব্দ কেমন যেন একটা বেআব্রু হয়ে যায় অন্দর, বাইরের কেউ এখান দিয়ে যাতায়াত করলে। এরা হাওড়ার বনেদি ধরনের মানুষ। পুরুষগুলোর চেহারা বিরাট বিরাট, খোলা গলায় হাসেন, দরাজ গলায় বাড়ি কাঁপিয়ে কথা বলেন, পায়ের ওপর পা দিয়ে তাকিয়া কোলে ছুটির দুপুরে তাস খেলেন। তাসের আড্ডায় গোছা গোছা পান এসে যায়। এদের বাড়ির মেয়েরা টকটকে ফর্সা, বৃদ্ধরা মোটা, রোগা মহিলাগুলি বাড়ির বউ, উদয়াস্ত খাটেন। বাড়ির কাজকর্মে অন্তত পার্থর চোখে কোনো শৃঙ্খলা নেই। চা এবং পান তো সর্বক্ষণই তৈরি হচ্ছে। আর কত মিষ্টান্ন যে এদের ভাঁড়ারে মজুদ থাকে তার ইয়ত্তা নেই। নিজেরাও খান, অকাতরে বিলিয়েও যান। অন্দরমহলের মাঝ মধ্যিখানে একখানা ঘরে সে পড়াতো আগে। তখন অন্দরমহলের যাবতীয় শব্দ, যাবতীয় কার্যকলাপ তার কর্ণগোচর হতো। একদিন বাড়ির কোনো বউ, মধুমিতাদের মা কাকিমাদেরই কেউ, নিজ শাশুড়ি ও তার খাস দাসীর মুণ্ডপাত করছিলেন। মধুমিতা খুব লজ্জা পেয়েছিল। তারপর থেকে 3 তলার একটা একটিরে ঘরে পড়ার ব্যবস্থা হয়েছে। এখন সিঁড়ি টপকে টপকে সেই 3 তলার টুঙ্গি ঘরে গিয়ে উপস্থিত হলো সে। মেঝে চকচকে লাল, চকচকে কালো বর্ডার দেওয়া, মোজাইক, মার্বেল সব কিছুকেই হার মানায় এদের এই চকচকে লাল মেঝে। লম্বা লম্বা গড়ার দেওয়া দরজার মতন জানলাগুলো সব, পুরোটা খুলে দিলে মনে হয় আকাশে বসে আছি। চারপাশের সব কিছুই দেখা যায়। সব কিছু অবশ্য খুব সুবিধের নয়। চাপ চাপ বাড়ি, সোজা এক লাইনে চলে গেছে। মাঝখানে বেশিরভাগই এতটুকু ফাঁক নেই। কোথাও বা খোলা নর্দমা চিকচিক করছে, অদূরে বাজার এবং তজ্জনিত ভিড়, বেসুরো হইচই। টেবিলের ওপর বইপত্র সব গোছানো, বিষয় ভাগ করা। মধুমিতা খুব গোছানো মেয়ে, এটুকু বলতেই হবে। ওর দিদি দেবমিতা পড়াশোনায় খুবই ভালো ছিল। মধুমিতা তার ধার দিয়েও যায় না। হাতের লেখাটিও বেশ চমৎকার, গোটা গোটা। এই উকিল তনয়াকে মাধ্যমিকের সময় থেকেই টেনে তুলছে পার্থ। সে সময়টায় বাড়ি বিক্রি আর ফ্ল্যাট তৈরির ফাঁকে তারা হাওড়ায় সন্ধ্যা বাজারে বাস করছিল। হাতের কাছে এই টিউশনিটা পেয়ে বেঁচে গিয়েছিল সে। 2 বোনই পড়তো তখন। বড়টির তখন ফাইনাল ইয়ার, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। নিজেও পড়ুয়া মেয়ে ছিল। দেবমিতার বিয়ে হয়ে গেলে এখন শুধু মধুমিতা। এখনও খাটুনি আছে, তবে তার ধরন অন্য রকম। মধুমিতাকে এক জিনিস অন্তত 3 বার লেখাতে হয়, অথচ মধুমিতার বাবা তাকে ছাড়তে চান না। ছাত্রী সম্পর্কে তারও যে একটা দায়িত্ববোধ জন্মে যায়নি এ কথাও বলা যায় না। একটা রোগ, গ্র্যাজুয়েশনের গণ্ডিটা পার করিয়েই ছাড়বে। কিছু টাস্ক দেয়া ছিল, কিন্তু টেবিলের ওপরটা পরিষ্কার, সামনে কোনো খাতা দেখতে পেল না পার্থ। কিছুটা বসে বিরক্ত হওয়া ছাড়া আর উপায় নেই। লিখতে দিলেই মধুমিতা এই কীর্তি করবে,
লিখতে নারাজ। করবে তো এ বই সে বই থেকে সংকলন, যাকে বলে পাইল দেওয়া। এই কাজটাই দেবমিতা করত কিন্তু চমৎকার। মধুমিতাকে সে প্রাণপণে শেখাচ্ছে, কিন্তু পারছে না। বোধহয় পারবার ইচ্ছেটাই নেই। বাপের পয়সা কড়ি আছে আদুরে, তার ওপর এদের কোনো তাগিদ থাকে না পড়াশোনার। বইয়ের পাঁজায় একটা ময়ূরের পালক গোজা একটা খাতা এবার চোখে পড়ল পার্থর। টেনে বার করলো খাতাটা। ঠিক এটাই তো, ময়ূরের পালক। বটপাকুড়ের পাতা, চাপা ফুল এইসব দিয়ে বই খাতার মার্কা করা মধুমিতার রীতিই বটে। খাতাটা সামনে রাখতে কি হয়েছিল? উল্টে পাল্টে দেখল পার্থ। না, লিখেছে। তবে এডিটিংয়ের কাজ আজও ভালো হয়নি। মাঝে মাঝে স্টার মার্ক দিয়ে লিখে তবে আমাকে ঠিক করতে হবে। উত্তরটার শেষ পাতায় এসে ভ্যাবাচেকা খেয়ে গেল পার্থ। ঘটা করে লেখা সমাপ্তি, কিন্তু তারপর কোলন ড্যাশ দিয়ে যা লেখা তা কোনো মতে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তরের সমাপ্তি নয়। পার্থদা, আপনি বোকা না অন্ধ জানি না, যদি আমায় কোনোদিন বুঝবেন না তা আমি জানি, তবে আমার জীবনে এলেন কেন? আমার কিছুই ভালো লাগে না। সবাই কত সুখী, আমার একারই খালি মন খারাপ করে। নিরস বইগুলো শুধু আপনি পড়ান বলেই পড়ি। আপনার তেতো বকুনিগুলোও একই কারণে দিনের পর দিন হজম করি। এ পাড়ার সুজনদা চার্টার্ড, আমার বন্ধুর দাদা সিদ্ধার্থ, ওর ওষুধের বিজনেস, আমার জন্যে পাগল, কিন্তু আমার কাউকেই ভালো লাগে না। আপনাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। জানি আপনি বলবেন আপনার চাকরি নেই, কিন্তু MA BL পাশ করেছেন, ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করুন না, বাবাকে একটু ধরলেই হেল্প করবে। দয়া করে বকা দেবেন না আমাকে। চোখ না তুলেও পার্থ বুঝল মধুমিতা এসে দাঁড়িয়েছে। কোনো লাল ড্রেস পরেছে বোধহয়। রোদ আড়াল করে লাল ছায়া ফেলে দাঁড়িয়ে আছে। আর চোখে দেখে খাতার মধ্যে মুখ ডোবালো পার্থ। টকটকে ফর্সা মধুমিতা একেবারে লাল হয়ে গেছে। চশমার আড়ালে চোখ দুটো স্তিমিত। আমি কি আসবো? পার্থ জবাব দিল না। মধুমিতা আবার বলল, আসবো? পার্থ বলল, তোমার ঘরে তুমি আসবে না তো কি US-এর ফার্স্ট লেডি আসবেন? লম্বা বিনুনির প্রান্তের চুলগুলো আঙুলে পাকাচ্ছে মধুমিতা। খাতায় এটা কি লিখেছ? মধুমিতা কেঁদে ফেলল। কি বলো? নরম মতো গলায় প্রশ্ন করল পার্থ। বলতে পারিনি, তাই বলেই তো লিখেছি। মানে মানে কি এর? ইয়ার্কি ফাজলামি হচ্ছে? ইয়ার্কি নয়, কোনো মতে বলল মধুমিতা। তোমার বাবা আমাকে বিশ্বাস করেন, এসব জানতে পারলে কি মনে করবেন বলো তো? মুখ তুলে তাকালো মধুমিতা, চোখে তিরস্কার। বাবাকে জিজ্ঞেস করে কে কবে প্রেমে পড়েছে পার্থদা? হঠাৎ পার্থর খুব হাসি পেয়ে গেল। বলল, প্রেম না মোহাব্বত না প্যার? ঠিকঠাক বলো তো। আমার ফিলিংস নিয়ে মজা করছেন? মজা করছি না। আজ এখানে আসার সময় আমাদের ফ্ল্যাটের দারোয়ানের পুচকে ছেলে আর তার পুচকে বন্ধুদের কাছ থেকে খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা শুনছিলাম। যেমন? ওরা বলছিল প্রেম ভালোবাসা ফালতু কাহানিতে থাকে, কোনো মানে নেই এগুলোর। মধুমিতার চোখে তখনও জল, মুখের লাল ভাবটা কেটেছে। বিনুনি ঝাঁকিয়ে বলল, আপনার দারোয়ানের ছেলের ব্যাখ্যা আমায় মানতে হবে নাকি? না, তা নয়, তবে চতুর্দিকের রিয়েলিটি ওই কথাই বলে। ফিল্ম আর জীবন তো এক নয়। পার্থ অস্বস্তি ঢাকতে একটু একটু ইতস্তত করেই যেন উঠে দাঁড়ায়। চলে যাচ্ছেন? তোমার লেখাগুলো কারেক্ট করে দিয়েছি, প্রচুর অ্যাস্টারিক্স পড়েছে, আরও চওড়া মার্জিন রাখা উচিত ছিল। চলে যাচ্ছেন? জোর দিয়ে প্রশ্নটা আবারও করল মধুমিতা। চোখ নাবিয়ে নিয়েছে, ঠোঁট কাঁপছে ওর। পার্থ দৃশ্যটার বাইরে দাঁড়িয়ে আছে। টিউটারের সঙ্গে প্রেমটা কিন্তু খুবই হ্যাকনিড, খুব বস্তা পচা মধুমিতা। ডোন্ট বি ক্যারিড অ্যাওয়ে। পাড়ার ছেলের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দাদার বন্ধুর সঙ্গে, ক্লাস ফেলোর সঙ্গে, সব প্রেমই খুব পুরনো পার্থদা। প্রেম জিনিসটা অনেক অনেক পুরনো মধুমিতা। ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করার কথা ভাবলেন? মধুমিতার সাহস হু করে বাড়ছে। তোমার বাবার জামাই আর জুনিয়র একসঙ্গে হওয়া হয়ে উঠবে না।
কেন? মানে লাগবে? হ্যাঁ, তবে আমার নয়, তোমার। শোনো মধুমিতা, ব্যাপারটা ভালো করে ভেবে দেখো। ভাবাবেগকে প্রশ্রয় দিও না, পস্তাবে। পার্থ বেরিয়ে এলো। তার অভ্যস্ত দ্রুততার সঙ্গে নামতে নামতে সে বুঝতে পারছিল তার পা কাঁপছে, হাতের পাতা খুব ঘেমেছে। এদের বাড়িতে ছুটির দিনের নানাবিধ মজায় সবাই এখন মশগুল, যে কেউ খেয়ালও করল না টিউটার তার সময়ের আগেই চলে যাচ্ছে। টিউটারকে চা দেওয়া হলো না। সে জুতো পায়ে গলালো, এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিতে বাঁধল। বৈঠকখানা ঘরের পাশ দিয়ে যাবার সময় বাঁচখাই গলার উল্লাসধ্বনি শুনতে পেল। এই নাও তোমার টেক্কা, ট্রাম্পড। একেই বলে টেক্কার ওপর টেক্কা মারা, হা 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 হা। এই হচ্ছে বেঁচে থাকা। নিশ্চিন্তে খেয়ে পড়ে রোজগার করে বেঁচে থাকার হাসি, আনন্দ, উল্লাস। এ খানিকটা আলাদা জগৎ। এ যেন এ দশকের জীবন নয়, এ শতকেরই নয়। অনেক দিন আগেকার ত্বরান্বিত এক জীবনযাত্রা কোথাও কোথাও ফসিলের মতন রয়ে গেছে। পার্থদের ঊর্ধ্বশ্বাস জীবনের সঙ্গে এর কোনো মিল নেই। ওপরের ওই টুঙ্গি ঘরে লাল ঠোঁট, সাদা পায়রার মতো ওই মেয়েটির চোখে অশ্রু। এও যেন একটা এমন জগৎ যা বহুদিন আগেকার একটা স্মৃতির মতো। কোনো দিন নিশ্চয়ই সত্য ছিল, এখন অবাস্তব। পার্থ মনে মনে চেঁচিয়ে হেসে উঠল। কি ভাববেন মধুমিতার বাবা? মিহিরবাবু যদি ঘটনাটা জানতে পারেন। এমনিতে অতি সদাশয় ব্যক্তি। দেবমিতার বিয়ে হয়ে যাবার পর তার দক্ষিণা একটি পয়সাও কমাননি। পার্থ বলেছিল, তা সত্ত্বেও না। আরে তোমার মতো সিনসিয়ার টিচার, টাকাটা কিছু না, জিনিসপত্রের দাম কি এক জায়গাতে দাঁড়িয়ে আছে? হু হু করে বেড়ে যাচ্ছে সব। তারপর আসছেও তো এখন অনেক দূর থেকে। তবে হ্যাঁ, আমি যদি অ্যাফোর্ড করতে না পারতুম তো নানান কথা বলতুম হয়তো তোমায়। তুমি মনে কোনো কিছু রেখো না পার্থ। টিউটর হিসেবে, মানুষ হিসেবেও তাকে পছন্দ করেন উনি, কিন্তু মেয়ের প্রেমিক হিসেবে ওর বড় জামাইকে দেখলে ওর পছন্দ বোঝা যায়। লম্বা, নধরকান্তি, বেশ জামাই জামাই। হঠাৎ দেখলে যদি দুধ ঘি খাওয়া ক্যাবলাকান্ত মনে হয়, সে মনে হওয়া ভুল। MS ডাক্তার, শিগগির বিদেশ যাবে। তার পাশে পার্থ বিশ্বাস, একটা MA ডিগ্রি, একটা LLB, কোনোটাই ভালো নয়। হাইট 5'8", রং মাঝারি, স্বাস্থ্য মোটামুটি, দাড়ি গোঁফ দুই থাকায় একটা বোহেমিয়ান চেহারা। বাবা মার একটা 700 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আছে উত্তর কলকাতায়। উদ্বৃত্ত পয়সা করি কিচ্ছু নেই। হঠাৎ গোঁত্তা খেলো পার্থ। আচ্ছা, মধুমিতা তার এই দাড়ি গোঁফের প্রেমে পড়েনি তো? সে শুনেছে দাড়ি গোঁফে তাকে নাকি খুব আতেল আতেল, ভাবুক ভাবুক দেখায়। অনির্বাণ তার বন্ধু, হেভি অ্যাপিল তো তোর পার্থ, এরকমটা বলে। যাকে ঘড়ি দেখল পার্থ, 11:30টাও বাজেনি। আজকে সকালটা দেওয়া ছিল মধুমিতাদের বাড়িকে। অপ্রত্যাশিত ছুটি মিলে গেল, কিন্তু এখনই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। অনির্বাণদের ওখানে গেলে হয় না? ব্যক্তিগত ব্যাপার কারো সঙ্গে আলোচনা করার ধাত নেই পার্থর, কিন্তু এ ব্যাপারটা এখনো খুব ব্যক্তিগত কি? একটু যেন পরামর্শর দরকার ছিল। তেমন বুঝলে চেপে যাওয়া যাবে না হয়। জয় তার ঘনিষ্ঠতম বন্ধু, এখানে ওখানে চান্স পেল না। ব্যাঙ্গালোর থেকে মোটা টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে বেরোলো। হায়দ্রাবাদে আছে এখন। চিরঞ্জিত দিল্লি চলে গেল, এও একগাদা খরচ করে সেলস ম্যানেজমেন্ট পড়ল, ওখানেই পোস্টেড। বিল্টু অতি সম্প্রতি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করে, আরামবাগে বসছে, করে খাচ্ছে। সে যখন পল সায়েন্সে অনার্স নিয়ে বিএ পড়তে ঢুকলো, তখনই বন্ধুরা বলেছিল হেভি মুশকিলে পড়বি। তার ভরসা ছিল রেজাল্ট ভালো হবে, অন্তত এডুকেশন লাইনে যেতে অসুবিধা হবে না। দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গী ছিল অনির্বাণ। সাধারণভাবে বিকম করে মুখ চুন করে ঘুরে বেড়াতো। ওর বাবা জ্যাঠাতে মিলে শেষে মোটা টাকা বার করে দিল ওর পরের ম্যানেজমেন্ট পড়ার জন্য। এখন ডাঁটে ক্যাটারিংয়ের বিজনেস করছে। একমাত্র পার্থরই বাবার মোটা টাকা বার করার ক্ষমতা নেই। খুব সম্ভব এবার ও বাতিলের তলেই পড়ে যাবে। ভেতরে তেতো ভাবটা এত বেড়ে গেল যে অনির্বাণদের বাড়ি যেতে ইচ্ছে করল না আর। লঞ্চ ধরে বাবুঘাট গেল সে। তারপর উদ্দেশ্যহীন হাঁটতে লাগলো দক্ষিণের দিকে। দুপুর 2টো নাগাদ পার্থর খেয়াল হলো সে বাড়ি না ফিরলে মাও খেতে পারবে না। কিছু তো বলে আসেনি।
একটা পে বুথ থেকে সে ফোন করে দিল। ফোনটা দাদার বাড়িতে, দাদার লোক ধরেছিল। পার্থ কড়া গলায় বলল, এক্ষুনি গিয়ে মাকে বলে আসতে সে আটকে গেছে, মা যেন খেয়ে নেয়। ময়দানে বসে বসে ক্রিকেট দেখতে দেখতে সময়টা কেটে গেল। বসে বসেই ঝালমুড়ি, ফুচকা, চটপটি এসব খাওয়া হলো কিছুক্ষণ সময় বাদ বাদ। রোদের রং বাসি মরার মতো হয়ে আসা অবধি পার্থ ময়দানেই বসে রইল। তারপর উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলো। ক্যাথিড্রাল রোডের মোড় থেকে মানিকতলায় নিজেদের বাড়ি পর্যন্ত পুরো পথটা হাঁটতে থাকলো পার্থ, যেন হেঁটে হেঁটেই নিজের ভেতরকার চিন্তা, তিক্ততাগুলোকে খইয়ে ফেলবে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অন্ধকার গাঢ়। সেই 4 তলা। কত কিলোমিটার হেঁটেছে আজ পার্থ। জীবনে কখনো এতটা হেঁটেছে বলে তো মনে করতে পারল না পার্থ। কেন হাঁটলো? গন্তব্য না থাকলে তবে বোধহয় মানুষ এভাবেই হাঁটে। দাদার ফ্ল্যাটের দরজা খুলে গেল। বৌদি দাঁড়িয়ে। তোমার একটা ফোন এসেছে পার্থ, দুপুরেও একবার এসেছিল, এখন বারান্দা দিয়ে ভাগ্যিস দেখতে পেলাম তুমি আসছো। ফোনটা তুলল পার্থ। হ্যালো। চুপ ওদিকটা। কিছুক্ষণ পর খুব ক্ষীণ একটা গলা ভেসে এলো। আমি আমি মানে মধুমিতা বলছি। বলো। আপনি বোধহয় আমাকে খুব খারাপ ভাবছেন। পার্থ হাসল। নিজের কাছেই হাসিটা খুব নার্ভাস লাগলো। ভাবার কোনো কারণ আছে কি? কি জানি, যেভাবে চলে গেলেন, সারাদিন বাড়ি ফেরেননি। আমার কাজ হয়ে গিয়েছিল, তাছাড়া তোমার তো কাজে মন ছিল না। পার্থর পা অবশ লাগছে। সে চেয়ার টেনে বসল। শুনুন, আপনি আমাকে ভাবতে বলেছিলেন, আমি ভেবেছি। আপনিও একটু ভাবুন প্লিজ। অনুনয়ের সুর মধুমিতার গলায়। চুপ করে রইল পার্থ। কি হলো, শুনছেন? শুনছি, বলো। পার্থদা, আপনার গলা শুনলে আমার ভেতরটা কেমন, আমি কেমন যেন হয়ে যাই। এই আমাকে আপনি ভালো, আপনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন কি না জানি। এগুলো ভেবেচিন্তে হয় না, হবার হলে হয়, না হলে হয় না, তাই না? কিন্তু আমি আপনাকে এতটাই আমি রিস্ক নিতে রাজি আছি। বলতে বলতে মধুমিতার গলা একেবারে ভেঙে গেল। পার্থ বুঝতে পারল ও অনেক কষ্টে কান্না সামলাচ্ছে। সে দেখে নিল বৌদি এর তল্লাটে নেই। তারপর মৃদুস্বরে বলল, ছি মো, কেঁদো না। কেউ শুনলে? ভয়েই মরে যাচ্ছেন আপনি, তাই না? না, ভয় না। তবে কি? লজ্জা, ঘেন্না? না, খুব জটিল ফিলিং মৌ, তুমি বুঝবে না। চেষ্টা করলে আমিও কিছু কিছু বুঝতে পারি। শুনুন পার্থদা, আপনি ভেবে নিন, তারপর আমি বাবাকে বলবো। সর্বনাশ! কি বলবে বাবাকে? বলবো যা বলার, আপনাকে জড়াবো না, ভয় নেই আপনার। ফোন কেটে দেবার শব্দ হলো। পার্থ বলল, বৌদি, যাচ্ছি। ঠিক আছে, দরজাটা টেনে দিও। বৌদিদের দরজাটা টেনে দিয়ে নিজেদের দরজায় এসে পার্স থেকে চাবি বার করে দরজা খুলল পার্থ। এটা সে প্রায়ই করে। বাবার পক্ষে তাড়াতাড়ি ছুটে আসা ভালো না। মা পায়ের ব্যথার জন্য তাড়া করতে পারে না, দরজার বাইরে অপেক্ষা করতে তার ভালো লাগে না, তাই ডুপ্লিকেট চাবিটা সে সঙ্গেই রাখে। দরজাটা বন্ধ করে নিজের ঘরের দিকে যেতে যেতে উল্টো দিকে বারান্দায় চোখ পড়ল পার্থর। বসার ঘরে খুব মৃদু একটা আলো জ্বলছে। বসার ঘর আর বারান্দার মাঝখানে কাঁচের দরজা, ওদিকটা অন্ধকার। মা বাবা দুজনে পাশাপাশি বসে আছে। পার্থ জানে না কি ছিল এই দৃশ্যটাতে, কেনই বা সে দাঁড়িয়ে গেল। মা বাবা তো চুপচাপ বসেই আছে পাশাপাশি অন্ধকারে। মনে হতে পারত একা, পরিত্যক্ত, হতাশ, কিন্তু তা মনে হলো না। সারা জীবন এই হিসেব করে করে চলা, 1 পা এগোনো তো 3 পা পেছোনো, ছেলের জন্যে পিতৃপুরুষের ভিটে বেচা, এক সন্তান স্বার্থপর, অন্যজন অকৃতি অধম, সামান্যতম সঞ্চয়। বড় কোনো অসুখ বিসুখ করলে তেমন চিকিৎসার আশাও নেই। তবু কিসের জোরে যে মা বাবা ওভাবে বসে থাকে ওই অতটুকু বারান্দায়। মাঝখানে দরজাটা খুলে যাচ্ছে। মা কি করে যে টের পায় সে ফিরেছে। এলি? বাবার গলা। কিরে, এসছিস?
এলাম বাবা। মৌ বলছিল ভাবতে, বলছিল সে রিস্ক নিতে পারবে। পার্থর ভেতরটা টনটন করছে। সে ভাবল সেও রাজি রিস্ক নিতে। খুব সুন্দর গল্পটি নরেন্দ্রনাথ মিত্র রচিত বারান্দা ছোট গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।